নমস্কার বন্ধুরা, আমরা কাজী নজরুল ইসলামের কবিতা বলতে কি বুঝি? এক কথায় প্রতিবাদের কথা, এক কথায় বিদ্রোহের সুর, এক কথায় তাজা রক্তের স্ফুলিঙ্গ ঝরছে এমন কবিতায়, তাই তো? একদমই তাই। রবি ঠাকুরের সমসাময়িক কবি হওয়া সত্ত্বেও নজরুল যে কোনো সৌন্দর্যবোধ, প্রেম, অধ্যাত্মবাদ এইসব নিয়ে কবিতা লেখেননি, বরং তিনি একেবারে উল্টো ভাষায় লিখেছেন। একেবারে তছনছ করে দিয়ে ভেঙে টুকরো করে দেওয়ার ভাষা লিখেছেন। একেবারে প্রতিবাদের ভাষা নিয়ে তিনি হাজির হয়েছেন কাব্যজগতে। এটা কিন্তু একেবারে স্বতন্ত্র কাব্য পরিচয়। তার ক্ষেত্রে একেবারে স্বতন্ত্রতা অধিকার করে আছে এই বিষয়টিতে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ, তিনি এই নজরুল সম্পর্কে এতটা প্রভাবিত ছিলেন, প্রভাবিত বললে একটু ভুলই হবে, আসলে তিনি এতটা মুগ্ধ ছিলেন যে তিনি স্বয়ং নিজে নজরুলকে বলেছেন যে আয় রে আয় ধূমকেতু। তাকে ধূমকেতু বলে স্বাগত জানিয়েছেন কাব্যজগতে। এইখানে নজরুলের কিন্তু একটি বিশেষ কাব্য প্রতিভার পরিচয় ফুটে উঠছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কবির দোলন চাপা যে কাব্যগ্রন্থটি, সেইটির দিকে যদি আমাদের নজর যায় তাহলে কিন্তু আমাদের আশ্চর্য হয়ে যেতে হবে আমাদেরকে। কিভাবে? এই দোলন চাপা কাব্যগ্রন্থটি নজরুলের একেবারে অন্য একটা প্রতিভাকে পাঠকের সামনে নিয়ে আসে। এই কবিতাতে প্রেম, সৌন্দর্যবোধ, বিরহ বেদনা এই সব কিছু ঠাঁই পেয়েছে। তবে এই কাব্যগ্রন্থ তথা দোলনচাপা কাব্যগ্রন্থের সবচেয়ে শ্রেষ্ঠ যে কবিতাটি, সেটি হচ্ছে অভিশাপ কবিতা। এই অভিশাপ কবিতাকে বুঝতে গেলে, অভিশাপ কবিতার মর্ম বস্তুর পিছনে ছুটতে গেলে আগে জানতে হবে দোলনচাপা কাব্যগ্রন্থটি যখন লেখা হচ্ছিল ঠিক সেই সময়ে কবি নজরুলের জীবনযাপন কেমন ছিল। ঠিক ওই সময়টিতে নজরুলের ব্যক্তিগত জীবনে যে মানসিক ওঠাপড়া লেগেছিল, মানসিক অস্থিরতা চলছিল, সেই বিষয়টি সম্পর্কে যদি আমরা অবগত না হই তাহলে এই কাব্যগ্রন্থটি এবং এই কাব্যগ্রন্থের অন্তর্গত অভিশাপ কবিতাটিকে একেবারে আয়ত্ত করা সম্ভব হবে না। কবিতাটি এত চমৎকারভাবে তিনি লিখেছেন যে এই কবিতাটির মধ্যে ধরা পড়েছে তার ব্যক্তিগত জীবনের অনেক চিত্র। এবং এই পুরো কাব্যগ্রন্থ জুড়ে যে বিষয়টিকে তিনি নিয়ে আসতে চাইছেন তা হচ্ছে এই রকম যে তার ব্যক্তিগত জীবনেও কিন্তু প্রথম বিবাহে নজরুল সুখ সমৃদ্ধি পাননি, এবং সেইখান থেকে বেরিয়ে এসে তিনি যখন দ্বিতীয় বিবাহ তথা প্রমীলার সঙ্গে বিবাহ করেছেন, সেই প্রমীলার সঙ্গে প্রেম স্থাপনে তার কিন্তু সন্দেহ হচ্ছে, তার সংশয় হচ্ছে। তিনি কিন্তু দ্বিতীয় এই বিবাহে সন্তুষ্ট হতে পারছেন না, তথা তার পূর্ববর্তী যে বিবাহ বা পূর্বের যে বিবাহ সেইখানে তিনি সুখী ছিলেন বলে মনে করছেন। এই যে দলাচলতা, এই যে মনের মানসিকতার একটা অস্থিরতার সময়, এই সময়টিতে রচনা করা হচ্ছে দোলনচাপা কাব্যগ্রন্থটি। এবং এই কাব্যগ্রন্থের সমস্ত কবিতাতেই, বিশেষ করে অভিশাপ কবিতাটিতে, কবির মনের তথা কবির প্রেমিক মনের ওঠাপড়া, মান অভিমান, বিরহ বেদনা, আকর্ষণ বিকর্ষণ এই সবের খেলা আমরা দেখতে পাবো। আমরা কবিতাটাকে যেভাবে পড়ব সেটা হচ্ছে কি, এই কবিতাটি কিন্তু একজন প্রেমিক লিখছে। এখন সে প্রেমিক কবি হতেও পারে, অথবা এই কবিতার যে নায়ক সে একটা সাধারণ অন্য কোনো মানুষ হতে পারে। আমরা এখানে শুধু প্রেমিক শব্দ দিয়ে বুঝবো। আর তিনি যে প্রেমিকার সম্পর্কে, যে নারীটির সম্পর্কে লিখতে চেয়েছেন তাকে আমরা প্রেমিকা সম্পর্কে দেখতে চাইবো, অর্থাৎ প্রেমিক আর প্রেমিকা। বিষয় হচ্ছে কি, এই কবিতায় যে প্রেমিককে ছেড়ে দিয়ে, প্রেমিকের প্রেমের মূল্য না দিয়ে প্রেমিকা চলে গেছে বহু দূরে। এই বিরহ বেদনা, এই দুঃখ, এই আর্তনাদ থেকে এই কবিতাটি রচিত। এখানে প্রত্যেকটা মুহূর্তে এই প্রেমিকটি যেন বারবার বলতে চাইছে যে একদিন তুমি বুঝতে পারবে, বুঝবে সেদিন বুঝবে। এই উচ্চারণটি তিনি বারবার করছেন কবিতায়। যাই হোক, এই কবিতাটাকে দুইটি মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে ভাঙতে পারি। এক হচ্ছে কি, যে ভবিষ্যতে একদিন প্রেমিকাটি বুঝতে পারবে যে সে কি হারিয়েছে। কবি তথা এই প্রেমিক মানুষটির প্রেমের মূল্য সেদিন ও দিবে যেদিন আর কবি থাকবেই না, অর্থাৎ এই প্রেমিক হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই দিন বুঝতে পারবে। এবং দ্বিতীয় আরেকটি পার্ট হচ্ছে কি, যে বর্তমানে প্রেমিকা যে সমস্ত উপেক্ষা দিচ্ছে প্রেমিকটিকে তথা কবিকে, একদিন সমস্ত উপেক্ষা দ্বিগুণ হয়ে প্রেমিকার জীবনে ফিরে আসবে। প্রেমিকাকে বিরহ বেদনায় জর্জরিত হতে হবে। এই দুটো মাধ্যম, একটা ভবিষ্যতের কথার, একটা বর্তমানের উপেক্ষার ফল হিসেবে তাকে একদিন বিরহ বেদনা পেতে হবে। এই দুটি মাধ্যমে কবিতাটি এগিয়েছে। এবং এই কবিতায় রয়েছে 11টা স্তব। কি আশ্চর্য অদ্ভুতভাবে তিনি বারবার কোথাও যেন কবি বলতে চেয়েছেন যে তোমাকে একদিন না একদিন বুঝতে হবে যে তুমি কি হারিয়েছ।
কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। কারণ এক সময় যখন প্রেমিকা চলে গেছে, দূরে দূরে চলে গেছে, অন্য কোনো ব্যক্তির জীবনে প্রবেশ করেছে কবির জীবন থেকে বেরিয়ে গিয়ে, কিন্তু কবি তার জন্য অপেক্ষায় রয়েছেন এখনো। এবার এই অপেক্ষার ফল তো একদিন তো এই অপেক্ষার অবসান হবে। এবার এই অপেক্ষার ফল হিসেবে কি পাবেন কবি? একদিন কবি যখন থাকবেন না হয়তো এই পৃথিবীতে, সেই দিন সেই প্রেমিকা তার মূল্য বুঝতে পারবে এবং সেদিন পাগলের মতো কবির প্রেমের পিছন ছুটবেন, কবিকে খুঁজবেন। কিন্তু কবি যে প্রেম তাকে দিয়েছিল সেই প্রেম আর কখনো দিতে পারবেন না। কবি হারিয়ে যাবেন কোনো এক অন্ধকার অতল গহ্বরে। সেই দিন প্রেমিকা শুধু একটাই কথা ভাববে, তার হৃদয় যে ভালোবাসা পেয়েছিল একদিন, সেই ভালোবাসা তাকে আর কেউ কখনো দিতে পারবে না। এইখানে কবিতাটি বারবার যেন প্রত্যেকটি ওই স্তবকে, প্রত্যেক 11টা স্তবকে প্রত্যেকটাতেই যে একটি লাইন রয়েছে, বুঝবে সেদিন বুঝবে, এইখানে কিন্তু কবিতাটির জয়, কবিতাটির সার্থকতা। কবিতার এই রকম ছবি কিন্তু আমরা বৈষ্ণব পদাবলীর রাধার মধ্যেও কিন্তু পাই। রাধার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে যখন কবি এইভাবে বিরহ বেদনা থেকে অভিশাপ বর্ষণ করছেন, বা বিরহ বেদনার ফলে যেন কোথাও যেন তার প্রেমিকাকে আঘাত করতে চাইছেন, বারবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, কোথাও যেন এটি বৈষ্ণব পদাবলীর রাধার সাথে মিলে যাচ্ছে। রাধা আর এখানে কবি দুজন কিন্তু ইকুয়াল হয়ে গেছে। রাধা কি বলেছিল শ্রীকৃষ্ণের প্রতি, যে মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা। এইখানে কবিতাটি যেন কোথাও একই রকমভাবে মিলে গেছে। আবার যদি এই সময়ে একদম সমসাময়িক এই সময়ের কথা বলা হয়, তো বিখ্যাত একজন কবি রয়েছেন ইমতিয়াজ মাহমুদ, বাংলাদেশে। তিনি কিন্তু অসাধারণভাবে এই বিষয়টিকে আবার তুলে ধরেছেন। তার কবিতার এক থেকে দুটো লাইন বা কিছুটা অংশ মাত্র দর্শকদের উদ্দেশ্যে আমি পরিবেশন করছি। একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব, একদিন আর কোথাও যাব না, আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে ঠিকই, আমি ফিরেও তাকাবো না। এই যে বৈষ্ণব পদাবলীর রাধা, ইমতিয়াজ মাহমুদের প্রেমিক হৃদয় কোথাও যেন অভিশাপ কবিতার প্রেমিকের হৃদয়ের সাথে মিলে গেছে। এখানে এই কবিতাতে দেখা যায় নজরুল বলছেন যে একদিন তুমি আমার ছবি বুকে নিয়ে ছুটে বেড়াবে, মরু সাগর অরণ্য আকাশ বাতাস সব জায়গায় আমাকেই খুঁজবে, কিন্তু পাবে না, তখন অনেক দেরি হয়ে যাবে, সেদিন তুমি বুঝবে, সেদিন তুমি বুঝবে। কবিতাটির লাইন ভিত্তিক আলোচনা করা যাক, তাহলে কবিতাটিকে ধরতে, কবিতাটির মূল মর্মবস্তুকে বুঝতে খুব সুবিধা হবে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পাড়ের সন্ধ্যা তারাই আমার খবর খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি, সেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আমরা দেখতেই পাচ্ছি একটা বিরহ বেদনা থেকে কবিতাটি লেখা হচ্ছে। কবিতার যে প্রেমিক হৃদয়, সে বড্ড বিরহ যন্ত্রণায় কাতর। সে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে, তার সম্পর্কে বলতে চাইছে যে একদিন সূর্যাস্তের সময় যখন জীবনের প্রায় শেষের দিকটি আসবে, সেই দিন আমার কথা তোমার মনে পড়বে, আমার নিখুঁত প্রেমের কথা, আমার পবিত্র হৃদয়ের কথা, আমার প্রেম আলিঙ্গনের কথা তোমার মনে পড়বে। সেই দিন আমার ছবি বুকে করে নিয়ে তুমি মরু থেকে কানন অর্থাৎ অরণ্য মরুভূমি সমস্ত জায়গায় গিরি পর্বতের মধ্যে অনেক জায়গায় তুমি ঘুরে ঘুরে বেড়াবে, কিন্তু সেদিন আমাকে খুঁজতে খুঁজতে তোমার মনে পড়বে যে আজ তুমি কি হারাচ্ছ, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাঁকবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে। কবি বলছেন যে একদিনে হঠাৎ করে স্বপ্ন ভেঙে যাবে তোমার, এই যে তুমি দ্বিতীয় পুরুষের সাথে, দ্বিতীয় প্রেমিকের সাথে একটা অসাধারণ একটা চমৎকার স্বপ্ন খেলা করছো, স্বপ্ন গছানোর চেষ্টা করছো, একদিন নিশুত রাতে গভীর রাতে কিন্তু তোমার এই স্বপ্ন ভেঙে যাবে। একদিন কিন্তু তোমার হঠাৎ করে বুক চমকে উঠবে, আর তোমার মনে হবে কে যেন তোমার বুকের কাছে এসে খুব কাছাকাছি বসে গেছে, তোমার হৃদয়ের কাছে যেন কার চিহ্ন চিরকালের মতো থেকে গেছে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে।
কিন্তু সেই দিন তুমি বুঝতে পারবা যে তোমার হৃদয়ের কাছে কেউ এসে নাই, সেটা কেবলই স্মৃতি, আর স্মৃতিকে তো ধরা যায় না। তাই জন্য প্রেমিকা যখন ঘুম ভেঙে ওঠে বুঝবে যে তার হৃদয়ের খুব কাছে, বুকের খুব কাছে কেউ বসে আছে, কবি বসে আছেন। তিনি হঠাৎ করে তাকে ধরার চেষ্টা করবে, চোখ খুলে তাকে খুঁজবে, কিন্তু বুঝতে পারবে সেটা মিথ্যে স্বপ্ন। তিনি আর আসবেন না, কবি আর ফিরে আসবেন না। গাইতে গিয়ে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শোনানো গান না। আসলে এখানে প্রেমিক যে পুরুষটি তথা কবির কথা বলা হচ্ছে, এখানে ওই প্রেমিকটি ছিল কিন্তু একজন গায়ক, একজন সুর স্রষ্টা। এবার তার গানের প্রতি প্রেমে পড়ে তার প্রেমিকা তাকে প্রেম আলিঙ্গন দিয়েছিল। এবার সেই প্রেমিক পুরুষটির কাছ থেকে গান শিখেছে। এবার গানের রেওয়াজ যখন পরবর্তীকালে সেই নারীটি করবে, তখনই কিন্তু কবির কথা মনে পড়বে। বারবার তার হৃদয় এবং বাহিরের সমস্ত প্রকার মানুষ সবাই যেন একই কথা বলতে চাইবে যে সেই মানুষটারই, সেই যে পথিক একবার তোমার জীবনের পথে যে হেঁটে গেছে, সেই পথিকটারই তো শোনানো গান, তাই না? আসবে ভেঙে কান্না, পড়বে মন আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে আমার ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। সেই দিন কিন্তু তোমার কণ্ঠ থেকে চমৎকার গান বেরোবে না, বরং কান্না বেরোবে। তোমার বারবার আমার কথা মনে পড়বে, তোমার কণ্ঠ থেকে বারবার আমার বিরহ কাতরতা জীবনের কথা মনে পড়বে, আর তোমার হৃদয় বুঝবে যে তুমি কি ফাঁকি দিলে আজ। তোমার চোখ থেকে অশ্রু হারিয়ে যাবে, অথচ তুমি বারবার চোখ মুছবে। সেই দিন তুমি বুঝবে, সেই দিন তুমি বুঝবে। আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন। আসলে কি কবি এবার বেশ কতগুলো ঋতুর কথা বলবেন, যে ঋতুগুলো আসছে তার সামগ্রিক সৌন্দর্য নিয়ে, নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। আর সেটা কি করছে বলতো, যে প্রেমিকার জীবনে বারবার প্রভাব ফেলছে। যেমন গ্রীষ্ম একবার প্রভাব ফেলছে, বসন্ত, শরৎ, এগুলো সবাই প্রভাব ফেলছে। আর প্রেমিকা বারবার নিজের মধ্যে কবির শূন্যতা বা স্বচ্ছ প্রেমিকের শূন্যতাকে অনুভব করতে পারবে। আসলে এটা ভীষণ বিরহ যন্ত্রণাকে তুলে ধরার জন্যই কবি যেন কোথাও যেন বারবার মনে করতে চাইছেন যে প্রেমিকার একদিন মনে পড়বে তার কথা। এই জায়গাটি থেকে কবিতাটি লিখিত। আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। এইবার কবির হৃদয় আঙিনা যেন কাঁদতে শুরু করবে, কারণ সেদিন তার মনে পড়বে যে শিউলি ফুলে ঢাকা রয়েছে এখন তার স্বচ্ছ প্রেমিকের দেহ। অর্থাৎ কবি ততদিনে মারা গেছেন, আর কবির সমাধি তৈরি হয়েছে শিউলি ফুলের নিচে, তার সমাধি তৈরি হয়েছে। সেই কথা মনে পড়ে কিন্তু প্রেমিকার খুব কান্না আসবে। তাই বলছে, কাঁদবে কুটির অঙ্গন, শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের জ্বালা করবে মালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। এরপরে আশ্বিন হাওয়া আসছে, ভীষণ ঠান্ডার সময়, কিন্তু যেভাবে মধুলোভী মৌমাছিরা আসবে আর মধু খেয়ে চলে যাবে, ঠিক সেইভাবে কবি বলতে চাইছেন যে আজ যাকে নিয়ে কবির প্রেমিকা খুব সুখী, অর্থাৎ কবিকে ছেড়ে দিয়ে দ্বিতীয় পুরুষ তথা দ্বিতীয় মানুষটির কাছে প্রেমিকা খুবই সুখী বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, একদিন কিন্তু সেই প্রেমিকা তাকে ছেড়ে চলে যাবে। সেই দিন যখন আশ্বিন মাস, ভীষণ ঠান্ডার সময়, সেই সময় শিশির ভরা রাত্রে কিন্তু কবির আলিঙ্গন প্রার্থনা করবে প্রেমিকাকে মনে করতে হবে যে কবির সাথে কাটানো রাত্রি, কবির সাথে কাটানো পাশাপাশি শুয়ে থাকা, কবির নিঃশ্বাসে নিঃশ্বাস। অথচ কবি কিন্তু সেই সময় ফিরে আসবেন না। এইখানে কবি বলছেন এবার শীতের রাত্রির কথা, যে এই সময় দ্বিতীয় পুরুষের সাথে কবির প্রেমিকা যখন খুব সুখে আছে, একদিন আসবে যখন সেই মানুষটিও তাকে ছেড়ে চলে যাবে, আর সেই দিন কিন্তু কবির ভীষণ কথা মনে পড়বে তার। তাই বলছেন, আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যেজন পারছে। যে তোমার পাশে থেকে তোমার সুখের মধ্যে দিয়ে তার জীবনকে বেঁধে রাখতো, সে কিন্তু আর আসবে নাকো আর সে, পড়বে মন মোর বাহুতে। এবার আমার বাহুতে তুমি কিভাবে ঘুমিয়েছিলে একদিন, সেই কথা তোমার মনে পড়বে।
মাথা থুয়ে সেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়। কিন্তু সেদিন তোমার এটাও কথা মনে পড়বে যে আমার সাথে ঘুমানোর সময় তুমি কীভাবে মুখটা ফিরিয়ে রাখতে। সেই মুখ ফিরিয়ে রাখার যে ঘৃণা, সেই ঘৃণা আজও তোমার ওই বিছানায় শুয়ে আছে। ওই বিছানায় থাকা সেই ঘৃণার সাথে যেদিন তোমার দেখা হবে, সেই দিন তোমার স্মৃতিতে সব কথা মনে পড়বে, আর সেদিন তোমার হৃদয় কাঁটাতে বেঁধবে, সেই দিন তুমি বুঝবে। তাই বলছেন, আসবে না কো আর সে, পড়বে মন মোর বাহুতে, মাথা থুয়ে সে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত বিছানায়, কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে। এবার কবি বলছেন যে তোমার জীবনে নিশ্চিত আবারও জোয়ার আসবে। এখানে নদীকে তুলনা করা হয়েছে জীবনের সাথে, আর নদীতে যে জোয়ার আসে সেই জোয়ারকে তুলনা করা হয়েছে যৌবনের সাথে। অর্থাৎ কবির প্রেমিকার জীবনে আবারও জোয়ার আসবে, আবারও যৌবন আসবে। সেদিন তারও হৃদয়, তারও দেহ দোলে উঠবে, কিন্তু সেই দিন তোমার সঙ্গে কে থাকবে, এই প্রশ্নটি কিন্তু করছেন কবি মনে মনে। সেই দিন বলছে, পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলে সাথে। অর্থাৎ একই তরিতে আমি তুমি কিভাবে ছিলাম, এক এক রাত্রি কাটিয়েছি, সেই কথা তোমার মনে পড়বে। এমনই গাঙেই ছিল জোয়ার, যা আমাদের জীবনেও যৌবন ছিল। এই গঙ্গায় জোয়ার ছিল, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তখন সেই কথা এত বারবার তোমার মনে পড়বে, আর যৌবনের যে খিদা তৃষ্ণা, সেই খিদা তৃষ্ণার জোয়ার এত বেশি পরিমাণে তোমার জীবনে প্রবেশ করবে যে সেই দিন তোমার অন্য কারো কথা মনে পড়বে না, কেবল আমার সাথে কাটানো রাত্রিটির কথা মনে পড়বে, আমার সাথে কাটানো সময়ের কথা মনে পড়বে। এইবার কবি বলতে চাইছেন, যেদিন প্রেমিকার এই দ্বিতীয় পুরুষটি প্রেমিকাকে ছেড়ে চলে যাবেন, সেই দিন প্রেমিকা বুঝতে পারবে যে কেউ জীবন থেকে চলে গেলে কি বেদনা হয়। অর্থাৎ কবি আজ যে বেদনাটা পাচ্ছে, অর্থাৎ বন্ধু সখা চলে যাওয়ার পরে যে বেদনাটা হয়, সেই দিন কিন্তু প্রেমিকা বুঝতে পারবে। তাই বলছেন, তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ, আমার মতো কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। সখার কারা বন্ধ, বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের খেলা। দীর্ঘ লোক কাটবে না আর, বইতে প্রাণ শ্রান্ত। এবার স্মরণ মনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। বলছে যে একদিন তুমি আমারই মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবা, যেদিন তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাদের সুখের খেলা ভেঙে যাবে। সেই দিন তোমার এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাঁটার মতো হয়ে যাবে, তোমার দীর্ঘ সময় কাটবে না, তোমার প্রাণ রাখার ইচ্ছা করবে না। সেই দিন তুমি তোমার হৃদয়ের সঙ্গে কিন্তু জুঝবে। জুঝবে কথার অর্থ হচ্ছে যুদ্ধ করবে, সেদিন তুমি বুঝবে। এরপরে কবি আবার বলছেন, ফুটবে আবার দোলন চাপা। আসলে এইখানে একটি বিষয় চলে আসছে যে কবি কিন্তু তার প্রেমিকাকে ছেড়ে দিতে চাইছেন না, বা তার প্রেমিকা চলে গেছে বলে তাকে যে অভিশাপ দিয়ে তিনি দূরেই থাকবেন সেরকম কিন্তু কিছু কথা বলছেন না। আসলে কবি কোথাও যেন চাইছেন যে প্রেমিকা একদিন তার নিজের ভুল বুঝতে পেরে আবারও ফিরে আসবেন, এই ধরনের একটা আকাঙ্ক্ষা রাখছে। এবং সেই ক্ষেত্রে বলছেন চাপা ফুল বা দোলন চাপার কথা, যে কি হয় সমস্ত ঋতুর শেষে প্রচণ্ড দাবদাহ গ্রীষ্মের আগুনের মতো দিন, সেই সময়টিতে চাপা ফুল যেমন ফুটে উঠতে থাকে, দোলন চাপা যেভাবে ফুটে, সে যেন প্রেমের বার্তা নিয়ে আসে আরও একবার। সেই কথাটি তিনি বলতে চাইছেন, ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারাই তারাই বাঁচবে আমার কাঁদনি। সেই দিন তুমি কি করবে, সেই প্রেমিকা কি করবে, দোলন চাপা ফুলের দিকে তাকিয়ে আকাশ ভরা রাত্রি তথা সেদিন তার প্রেমিকা কি করবে, যে সেই দোলন চাপা ফুলের দিকে তাকিয়ে সময় কাটাবে। আর রাত্রেবেলা যখন তারাই ভরা আকাশ দেখতে পাবে, তখন ওই তারাই তারাই যেন কবিকেই খুঁজতে চাইবেন। চৈতি রাতের চাঁদনি, ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভিতু। অর্থাৎ সেই দিন কিন্তু প্রেমিকা কবির সোহাগ চাইবে, কবির আলিঙ্গন, কবির চুম্বন চাইবে। তাই বলছেন, ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভিতু, চাইবে কেঁদে নীল নভগায়, আমার মতো চোখ ভরে চাই, যে তারা তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আমি যে চোখ বড় বড় করে, আমি যে তারার মতো চোখ করে, আমি যে এত ক্ষুধা তৃষ্ণা নিয়ে, আমি যে এত প্রেমের পরিপূর্ণতা নিয়ে তোমার দিকে যেমনভাবে তাকিয়েছি এতদিন, তুমি সেই রকম নজর আর কারোর মধ্যে পাবে না, তুমি সেইভাবে তাকানো আর কারোর মধ্যে খুঁজে পাবে না। সেই সময় তুমি তারার দিকে তাকিয়ে তাকিয়ে আমার কথা ভাববে, আর মনে করবে যে সেই মানুষটিকে হারিয়েছি যে কিনা
শুধুমাত্র প্রেমের পসরা নিয়েই আমার দিকে তাকিয়ে থাকতো। যাই হোক, একদিন কিন্তু ঝড় আসবে, আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসেই, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বন্ধন। অথচ কবি বলছেন প্রেমিকার সব দিন শেষ হয়ে যাবে, সেই দিন শুধুমাত্র প্রেমিকটির কথাই মনে পড়বে তার। সেই দিন তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু বুকের কোণে একটাই মাত্র কথা থাকবে, একটাই শুধু বিষয় থাকবে, সেটা হচ্ছে আজকের এই প্রেমিকের জন্য কান্না, তথা কবির জন্য কান্না। পড়বে মনে নেই সে সাথে, বাঁধতে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা। অর্থাৎ তুমি সেই দিন হঠাৎ করে মনে হবে তোমার রাত্রিবেলা যে কেউ তোমার গালে একটা সুন্দর করে চুমু দিক, একটা চুম্বন দিক, একটা আলিঙ্গন দিক, প্রেমের আলিঙ্গন, যে তোমার দেহ খুঁজবে না, তোমার হৃদয়ের পর হৃদয় সমুদ্রে যে নিজের দেহকে, নিজের মনকে, নিজের হৃদয়কে একেবারে সম্পূর্ণ সমর্পণ করতে পারে, সেই রকম একজন মানুষের অভাব তোমার মনে হবে। সেই দিন আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাখবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। এই জায়গাতে এসে কোথাও যেন বৈষ্ণব পদাবলীর মাথুর পর্যায়ের সাথে মিল আছে। কোথায়? এই যে ঝড় তুফানের কথা, এই ঝড় তুফানে যেন সেই প্রেমিকা একদিন বসে থাকবে প্রেমিকের অপেক্ষায়। ঠিক সেইভাবে দেখা যায় বৈষ্ণব পদাবলীর মাথুর পর্যায়ে, যে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছে বা অন্য প্রদেশে চলে গেছে রাধাকে ছেড়ে, রাধা একা বসে আছে বিরহ যন্ত্রণাকে সঙ্গে নিয়ে। ঠিক সেই সময় ভীষণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে বর্ষাকাল, আর সেই সময় একা বসে আছেন বিদ্যাপতির রাধা। তখন রাধা যেভাবে বলছিল, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মর। অর্থাৎ চারিদিকে এই যে বর্ষা হচ্ছে, এ ভরা বাদর, চারিদিকে এই যে মাস চলছে, অর্থাৎ ভাদ্র মাস, যৌবনের মাস, সচ্ছলতার মাস, চঞ্চলতার মাস, ঠিক সেই সময়টাতে তার হৃদয় কিন্তু শূন্য শূন্য মন্দির মর। এখানে মন্দির তার একেবারে অন্তর্জগৎ, একেবারে তার হৃদয় মন্দিরের কথা বলা হচ্ছে। যে জায়গা থেকে তার আবার উপলব্ধি হবে ফাটি যাও তো ছাতিয়া। সেই দিন যেমন আমাদের রাধিকার যেভাবে হৃদয় ভেঙে যাচ্ছিল, ফেটে যাচ্ছিল ছাতি, ঠিক সেইভাবে যেন কবির প্রণয়িনী তথা প্রেমিকার হৃদয় ভেঙে যাবে। কিন্তু এই জায়গাতে এই কবিতাটি শেষ না। আমরা দেখতে পাই যে বৈষ্ণব পদাবলীতে কিন্তু প্রেমের রতি থেকে আরতির উত্তরণ ঘটেনি। অর্থাৎ রাধিকা চিরকাল অপেক্ষায় করে থাকে, কৃষ্ণ মিলন আর তার হয়নি। অথচ এই কবিতায় কিন্তু প্রেমিক কিন্তু প্রেমিকাকে দূরে সরিয়ে দিয়ে, তাকে গালাগালি দিয়ে বা তাকে অভিশাপ দিয়ে কিন্তু ক্ষান্ত হচ্ছেন না বা শান্ত হচ্ছেন না। তিনি কি করছেন? প্রেমিকার ফিরে আসার জন্য অপেক্ষাতেও নিজেও আছেন। এই ইঙ্গিতটি পাওয়া যায় শেষ স্তবকে। আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হান্ত, সেই আঘাতে যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত, আসবো তখন পান্থ। অর্থাৎ একটা সময় কবি তথা প্রেমিকের হৃদয়ে কোনো ব্যথা লাগলে সেই ব্যথাটা অনুভব করত তার প্রেমিকা, কিন্তু সেই ব্যথাটা আবারও অনুভব করতে পারবে তার প্রেমিকা। প্রেমিকা কী করবে? যেদিন তার মনে পড়বে যে সেই ব্যথাটা তার স্বাদের ব্যথা ছিল, তার ভালো লাগার ব্যথা ছিল, অর্থাৎ নিজের প্রেমিকের ব্যথা নিজে থেকে উপলব্ধি করাটা যতটা আনন্দের, সেই আনন্দ ব্যথা, সেই বিরহ যন্ত্রণা কিন্তু আবারও ফিরে পেতে চাইবে তার প্রেমিকা। সেই দিন কিন্তু পান্থ আবার ফিরে আসবে। পান্থ কথার অর্থ পথিক, অর্থাৎ কবি আবারও হয়তো ফিরে আসবেন। হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে। সেই দিন আমার জন্য কেবলমাত্র সোহাগ, আমার কাছ থেকে সোহাগ, আমার কাছ থেকে প্রেম ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সেই প্রেমিকা ঢলে পড়বে কবির দিকে, কবির ভাবনায়। আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহুই বেঁধে। অর্থাৎ প্রেমের সবথেকে বড় কথা হলো সমর্পণ, নিজের আত্মাহুতি, অর্থাৎ নিজের আত্মাকে, মন প্রাণ ইচ্ছা সমস্ত কিছুকে সমর্পণ করে দেওয়াটাই হচ্ছে প্রেমের প্রকৃত অর্থ। এখানে যেন সমস্ত চাওয়া পাওয়া মিটে গেলে, সমস্ত আকাঙ্ক্ষার মৃত্যু ঘটলে প্রেমিকা একদিন উদ্ধার করতে পারবেন নিজের জীবনের অর্থকে, আর তিনি মন প্রাণ দিয়ে সম্পূর্ণ সমর্পণ হতে চাইবেন কবির কাছে। সেদিন কিন্তু কবি আবার ফিরে আসবেন। তাই বলছে চরণ চুমে পুজবে, সেই দিন তুমি আমার
অর্থাৎ তোমার প্রেমিকাকে যেভাবে দূর করে দিয়েছিলে সেইভাবেই তার চরণে চুম্বন দিয়ে তার কাছে ফিরে আসতে চাইবে বা তাকে নিজের বুকের মধ্যে নিজের বাহুর মধ্যে বেঁধে নেবে। বুঝবে, সেদিন বুঝবে। সেই দিন কিন্তু তোমাকে বুঝতে হবে প্রেমের কী রূপ। তো পুরো কবিতায় যে অভিশাপের কথা রয়েছে সেটাই কিন্তু শেষ কথা নয়। এই অভিশাপ যেভাবে বৈষ্ণব পদাবলিতে ছিল, অর্থাৎ সমাপ্তির মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে গেছিল বা মৃত্যুর মধ্যে দিয়ে সেই অভিশাপের কথা শেষ হয়েছিল, কিন্তু এই কবিতায় প্রেমিকাকে মৃত্যুর কোলে সঁপে দিয়ে কবি কিন্তু তাকে চিরকালের জন্য দূর করে দিতে চাননি, তিনি আবার নিজেও ফিরে আসতে চেয়েছেন। এইখানে কবিতাটির জয়, কবিতাটির একটু স্বতন্ত্রতা। কেবল কবি চেয়েছেন তার প্রেমিকা প্রেমের মর্ম বুঝুক, তার নিজের ভুল বুঝতে পারুক এবং তার কবির কাছে আবার ফিরে আসুক, বা কবির প্রেমের মর্ম বুঝতে পেরে কবির জন্য যেন অপেক্ষা করতে শুরু করে। এই হচ্ছে আজকের আবেদন। কবিতাটির আলোচনা কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন। আর এই ধরনের আরও কোনো টপিক নিয়ে যদি আলোচনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেগুলো আপলোড করব। ধন্যবাদ, ভালো থাকবেন।